আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। পড়ছিলাম ড্যানিয়েল ডেফোর বিখ্যাত ক্লাসিক উপন্যাস রবিনসন ক্রুশো। আজ পড়ছি এর নবম পর্ব। তবে সবই যে অমূলক এটা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলাম। ফ্রাইডিকে সন্দেহ করার মতো কিছু নেই। নিপাট ভালো মানুষ বলতে যা বোঝায় ঠিক তাই। তদুপরি অসম্ভব প্রভুভক্ত, কৃতজ্ঞ এবং আমার প্রতি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধাশীল। জীবন দান করেছি সেটা ওর কাছে মস্ত ব্যাপার। ভালোবাসে আমাকে হৃদয় দিয়ে, ঠিক যেমন সন্তান ভালোবাসে তার পিতামাতাকে। জানি না আমার বুঝতে ভুল কিনা, তবে কখনো কখনো মনে হয় আমার জন্য জীবন দিতেও তার এতটুকু কুণ্ঠা নেই। অবাক হয়ে লক্ষ্য করি ওর প্রতিটি ভাবভঙ্গি, আর মুগ্ধ বিস্ময়ে মন ভরে ওঠে। কি বলবো একে, এ তো ঈশ্বরেরই করুণা। পৃথিবীর প্রতিটি কোণে সৃষ্টি করেছেন তিনি মানুষ। বিচিত্র তাদের আচার আচরণ, বিচিত্র তাদের অভ্যাস, তবু সবার মিল অন্তরে। একই ভালোবাসা সবার হৃদয়ে প্রবাহিত, একই সুখ, একই দরদ। ভুলকে সকলে মনে করে ভুল, আবার ঠিককে ঠিক বলে শ্রদ্ধা করে। একে উপযুক্তভাবে ব্যবহার করার মধ্যেই নিহিত থাকে মানব জীবনের বৈশিষ্ট্য। সেই শক্তিও তিনি জুগিয়ে দেন। কখন কি করতে হবে সব নির্দেশ তার কাছ থেকেই আসে। তাই তো অবাক শ্রদ্ধায় বারবার মাথা নোয়াই তার উদ্দেশ্যে। মোটের উপর ফ্রাইডেকে আমি ভীষণ ভালোবাসতে শুরু করেছি, কিন্তু বাধা যে একটা দুরন্ত। ভাষা বোঝে না আমার, আমিও বুঝতে পারি না ওর ভাষা। কিভাবে বোঝাবো ওকে সবকিছু? আর কিছু শেখাবার আগে ওকে ভাষাটা শেখাতে হবে। শুরু হলো তারই প্রচেষ্টা। অবাক কাণ্ড, ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী, যে কোনো জিনিস একবারেই বুঝে নেয়, মনেও রাখতে পারে সব। এও যেন আমার এক নতুন আবিষ্কার। সেই মন নিয়েই একটু একটু করে শেখাতে লাগলাম। আর একটা জিনিস আশু প্রয়োজন, নরমাংসের বদলে অন্য মাংসেও যে সমান তৃপ্তি পাওয়া যায় সেটা ওকে বোঝানো। একদিন তাই সকালবেলা বন্দুক কাঁধে বেরিয়ে পড়লাম, সঙ্গেও মারলাম একটা ছোট্ট ছাগলছানা। বললাম, নে, এটা নিয়ে চল এবার বাড়িতে। আসছি ফিরে, হঠাৎ দেখি পথের ধারে গাছের ছায়ায় বসে আছে একটা ছাগল, সঙ্গে তার দুটো বাচ্চা। ফ্রাইডেকে বললাম, দাঁড়া চুপচাপ। দাঁড়ালো। তখন গুলি ছুঁড়ে মারলাম আরেকটা ছানা। সে অবাক, বিস্ময়, হতভম্ব। কি যে আশ্চর্য ক্ষমতা আমার, হয়তো সেটাই মনে মনে ভাবছে। দেখেছে তো একবার। ধারে গেলাম না, শরীরে স্পর্শমাত্র করলাম না, শব্দ হলো গুরুম করে, শটান মরে পড়ে গেল একটা মানুষ। এখন আবার পরপর এই দুটো ছাগলছানা। দেখি কাঁপছে থরথর করে, আর চোখে মুখে মুখ বিহব্বল সেই ভাব। সেই অবস্থাতেই হাঁটু গেড়ে বসে পড়ল আমার পায়ের কাছে, মাথা নুইয়ে দিল, পা তুলে নিল মাথার উপর। অর্থাৎ বলতে চায়, প্রভু, তোমার অসীম ক্ষমতা, তুমি ইচ্ছে করলে যাকে খুশি বধ করতে পারো। আমি তোমার অনুগত সেবক, দোহাই, আমার জীবন নাশ করো না। তখন হাত ধরে তুললাম, হাসলাম, মাথা নেড়ে আশ্বাস দিলাম। বললাম, নিয়ে আয় ওটাকে, ওই ছাগলছানা। তারপর বাড়ি চল, তোকে আজ নতুন মাংস খাওয়াবো। বলেই খেয়াল হলো বন্দুকের ব্যবহার সম্বন্ধে ওকে খানিকটা সচেতন করে দেওয়া দরকার। দেখি দূরে বসে আছে মস্ত এক বনমোরগ, ঈগলের মতো দেখতে। বললাম, দেখ এবার ওই পাখিটাকে আমি মাটিতে ফেলব। বলে টিপ করে ঘোড়া টিপলাম, পড়ল মোরগ মাটিতে। সে তো হতবাক, এত শক্তি এই যন্ত্রের। দূরের কাছের যে কোনো জিনিসের শিকার। আগুন উগরে দেয় মুহুর্মুহুর। অসীম শ্রদ্ধা তখন সেই বন্দুকের ওপর। তার সামনে হাঁটু গেড়ে বসে যে কত বিনতি, কত অনুনয় বিনয়। আমি তো হেসে কুল পাই না, কিছুতে ঘেঁষতে সাহস পায় না বন্দুকের ধারে কাছে। ছোঁয়া তো দূরের কথা, সুযোগ পেলেই বন্দুকে জানায় নিজের মনের হাজারো আকুতি। আমি দেখি আর হাসি। মরেনি তখনও পাখিটা। বললাম, যা নিয়ে আয়। গেল ছুটে, নিয়ে এলো। ফিরে গেলাম বাড়িতে। ছাল ছড়ানো হলো ছাগলছানার। পাখিটার পালক সাফ হলো। চড়ালাম রান্না, সেদ্ধই বলা যায়, তবে অন্য দিনের মতো নয়, আজ সুসিদ্ধ। ঘন থকথকে ঝোল। দিলাম বাটি ভরে ওর সামনে, আমিও নিলাম। খেয়ে দেখলাম নিজে, সঙ্গে নুন। সেও খেল। জীবনে এই প্রথম নুন খাওয়া। সে কি মুখের ভঙ্গি! ভালো লাগেনি সেটা আমাকে বারবার নানানভাবে বোঝালো। তখন নুন ছাড়া আমি এক টুকরো মাংস মুখে নিলাম, ফেলে দিলাম থুথু করে। ও ভঙ্গি যেমন করেছে তাই করলাম। তখন অল্প একটুখানি তুলে মুখে দিল। সেও নিতান্ত অনিচ্ছায়।
দেখি মাংস খায় গপ গপ করে, তাতে তৃপ্তি। নুনের রুচি আনতে আমার অনেকদিন সময় লেগেছে। পরদিন আর সেদ্ধ নয়, ঝোলসে খাওয়া হবে মাংস। আগুন জ্বালালাম কাঠকুঠো জড়ো করে, ঝুলিয়ে দিলাম তার উপরে কালকের মাংসের অবশেষ। দীর্ঘক্ষণ ধরে চলল এই প্রক্রিয়া। দিলাম ওর হাতে এক টুকরো, দেখি ভারী খুশি। সেদ্ধ মাংসের চেয়ে ঝলসানো মাংসেই ওর তৃপ্তি বেশি। তাতে অবশ্যই আমার কিছু যায় আসে না। আমার যাবতীয় প্রচেষ্টার মূলে ওর মাংস খাওয়ার প্রচলিত অভ্যাস পরিবর্তনের চেষ্টা। সেটা যে সফল হয়েছে আমি তাতেই খুশি। এদিকে আটার সঞ্চয় শেষ, জব ভাঙাতে হবে। পরদিন বসলাম এক ঝুড়ি জব নিয়ে। কেমন করে পেশাই করতে হয় দেখিয়ে দিলাম। বুদ্ধি তো তুখোড়, শিখে নিয়েছে প্রায় সঙ্গে সঙ্গে। আমার হাত থেকে কেড়ে নিয়েই ভাঙতে বসল জব। তখন রুটি বানালাম আটা দিয়ে। দেখল অবাক চোখে খানিকক্ষণ। তারপর আমাকে সরিয়ে নিজেই বানাতে বসল রুটি। অদ্ভুত নৈপুণ্য ওর প্রতিটি কাজে, আর ভীষণ বুদ্ধি। সব শিখে নিল অল্প কিছুদিনের মধ্যে। আমাকে আর কাজ নিয়ে ভাবতে হয় না। প্রয়োজন মতো নিজেই আটা ভাঙে, রুটি করে, মাংস রাঁধে, খাবার টেবিলে এগিয়ে দেয় পরিপাটি করে। আমার আর চিন্তা কিসের? তবে নেই একদম, এটা বললেও ভুল হবে। ঘর সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে, তাই নিয়ে যে হাজার রকমের দুশ্চিন্তা। এখন তো আর একলা আমি নই, দুজন এখন। দুজনের খোরাক জোগাড়ের চিন্তাটা কি কম? এতদিন যা চাষবাস করতাম সব তো কেবল নিজের কথা ভেবে, কিন্তু এখন যে সে অভ্যেস বদলাবার প্রয়োজন দেখা দিয়েছে। অর্থাৎ আরও জমি তৈরি করতে হবে চাষের জন্যে, আরও শস্য ফলানো দরকার। সেটা অবশ্যই ঝকমারি কিছু নয়। ফ্রাইডেকে নিয়ে কাজে লেগে পড়লাম। অদ্ভুত ক্ষমতা ওর, খাটতে পারে প্রচণ্ড। আমাকে বলল, মালিক, আপনাকে এত খাটতে হবে না, আমি তো আছি। বলে দিন আমাকে কি কি করতে হবে, সব আমি করব, আপনি শুধু বসে বসে দেখুন। আমি যেন হাতে স্বর্গ পাওয়ার অবস্থা। এর চেয়ে সুখ আর কি থাকতে পারে জীবনে? ছিলাম 25টা বছর একাকী, সঙ্গী পেলাম তারপরে, মনের মতো সঙ্গী। এতদিন জানত না নিজের মনের ভাব ব্যক্ত করতে, অর্থাৎ আমাকে বোঝাতে পারত না। ইদানিং তাও পারে, শিখে নিয়েছে অনেক নতুন নতুন কথা। সেটা আমার কাছে বিরাট একটা ব্যাপার। আমিও জবাবে কিছু বলতে পারি। এতদিনকার বোবা জিভে আবার ভাষা ফুটতে শুরু করেছে। ভারী তৃপ্তি পাই ওর সাথে কথা বলে। এত সরল, এত অকপট ওর মন। আর ভীষণ শ্রদ্ধা করে আমাকে, প্রাণ দিয়ে ভালোবাসে। জানি না এর আগে এত গভীরভাবে আর কাউকেও ভালোবাসতে পেরেছে কিনা। তবু ওই যে বলে সন্দেহ, চট করে কাউকে বিশ্বাস করতে মন বিদ্রোহ করে। সন্দেহের বশেই ভাবলাম একদিন, আচ্ছা, নিজের দেশের ব্যাপারে ওর মনের ভাবটা বর্তমানে কি সেটা একটু পরখ করে দেখা যাক। সুযোগ পেলেই কি আমাকে ফেলে পালাবে নিজের দেশে? তখন বললাম, আচ্ছা ফ্রাইডে, তোর দেশে আগে কখনো লড়াই হয়েছে? বলল, হ্যাঁ হ্যাঁ, অনেকবার। আমরা খুব ভালো লড়াই, অর্থাৎ ভালো লড়াই করতে পারে। বললাম, তবে কি ওরা তোকে বন্দি করল? বলল, খুব মার দিয়েছি আমরা, অসম্ভব, অর্থাৎ দুদলে ভীষণ লড়াই হয়েছে। বললাম, তোর মুন্ডু, তোরা মার খেয়েছিস, তাই তো তোদের এই দশা। বলল, কি করব, ওরা অনেক মারল, মরল, 1, 2, 3 আর আমি বন্দি নিয়ে এলো এখানে। 2000 লোক আমরা, কি করবে তারা? তোদের 4 জনকে তো বাঁচাতে পারত, শত্রুর হাত থেকে ছিনিয়ে নিতে পারত। অসম্ভব। হঠাৎ যে আমাদের 4 জনকে পাঁচিতে তুলে পালালো, আমরা কি জানতাম? আর ওদের যারা ধরা পড়ল তোদের দেশে, তাদের কি হলো? তোদের দেশের লোকও কি তাদের কেটে খাবে? সেটাই কি নিয়ম? হ্যাঁ, নিয়ম। আমরা মানুষ খাই খুব। কোথায় নিয়ে খাবি তাদের? যেখানে খুশি, কত, দেশে খাবো না। এখানেও কি আসে তোদের দেশের মানুষ? আসে। তুই আগে কখনো এসেছিলি এখানে অন্য কারো সাথে? হ্যাঁ, একবার। বলে উত্তর পশ্চিম অংশ আঙুল দিয়ে দেখালো, অর্থাৎ সে পায়ের ছাপ। আমার প্রথম দেখা সেই ভয়াবহ দৃশ্য। নিজের অজান্তেই একবার শিউরে উঠলাম। একেই বলে হয়তো পরিহাস। যে মানুষ আগে এসেছে এখানে নরমাংস খাবার লোভে, তাকেই কিনা পরে আসতে হলো বন্দি হয়ে। তার মাংস খাবে অন্য সবাই। আরও কিছুদিন পর তাকে নিয়ে গেলাম একদিন সেইখানে। দেখে চিনতে পারল, আমাকে বলল সব। পুরো বিবরণ দিল ভোজের। সেবার নাকি মহাভোজ। বন্দি ছিল সঙ্গে মোট 23 জন। তাদের মধ্যে 20টি পুরুষ, 2টি নারী আর একটি শিশু। তা 20 তো তখনও বলতে শেখেনি। আমাকে পাথরের নুড়ি জড়ো করে বুঝিয়ে দিল সংখ্যাটা। তখন নতুন করে আরও একবার শিউরে উঠলাম। বললাম, হ্যাঁ রে, তোদের দেশ এখান থেকে কত দূর?
পানশিতে যে আসিস, ভয় করে না? সমুদ্রে ডুবে যায় না কখনো? বলল, ডোবে না, বেশি দূর নয় দেশ, ভোর থাকতে রওনা দেয়, তখন সমুদ্রে স্রোত কম, হাওয়াও কম, আবার ফিরে যায় সন্ধে নাগাদ, তখনও আবহাওয়া অনুকূল। অর্থাৎ সমুদ্রের গতি প্রকৃতি ওরা বোঝে। এই যে স্রোত বা বাতাস, এর মূলে রয়েছে সূর্যের তাপ। রোদ যত প্রখর হয় বাতাস তত বাড়ে। তদুপরি জোয়ার ভাটার ব্যাপারটাও কম নয়। ভাটার সময় অরুণকু নদীর জল গলগুলি এসে পড়ে সমুদ্রে, তাতে স্রোত তীব্র থেকে তীব্রতর হয়। এটা অবশ্যই পরে আমি চিন্তাভাবনা করে বের করেছি। যতদূর অনুমান, এই যে দ্বীপে আমি আছি, এটা ত্রিনিদাদ দ্বীপপুঞ্জের অংশবিশেষ, নদীর উত্তরমুখের অবস্থান। সেটা আকারে ইঙ্গিতে ফ্রাইডেও আমাকে বোঝালো। কত যে প্রশ্ন করলাম এই দেশ নিয়ে, কেমন তারা মানুষ, কত তাদের সংখ্যা, কি তাদের অভ্যাস, কটি গোষ্ঠী এখানে আছে, তা সব প্রশ্নের পারে না জবাব দিতে। শুধু বলে ক্যারিব, অর্থাৎ এরা ক্যারিবীয় সম্প্রদায়ভুক্ত। ম্যাপ খুলে দেখলাম আমেরিকা ছাড়িয়ে আরও খানিকটা গেলে অরুণকু নদী, সেখানেই এই অঞ্চল। ফ্রাইডে বলল, নাকি সাদা চামড়ার একদল মানুষও থাকে কাছাকাছি কোনো অঞ্চলে। ঠিক কোথায় সে বলতে পারে না, তবে শুনেছে বড়দের মুখে তারা নাকি ভীষণ নিষ্ঠুর, মাঝে মাঝে সংঘর্ষ লাগে তাদের সঙ্গে, তখন নাকি নির্দয়ভাবে হত্যালীলা চালায়। অর্থাৎ স্পেনীয়। সারা দুনিয়া স্পেনীয়দের নিষ্ঠুরতার কথা কে না জানে। বললাম, আচ্ছা বলতো দেখি, আমি যদি ওদের সঙ্গে দেখা করতে চাই তাহলে কেমন করে যাব? বলল, দুটো নৌকো লাগবে। তার মানে? ভেবে ভেবে কিছুতে আর মানে পাই না। শেষে আরও জিজ্ঞাসাবাদ করতে আকারে ইঙ্গিতে যা বোঝালো তার অর্থ এই, পানশিতে হবে না, লাগবে দুটো নৌকা জড়ো করলে যত বড় হয় ততখানি বড় একটা জাহাজ, তবেই তাদের দেশে যাওয়া সম্ভব হবে। হোক জাহাজ, তাতে আমার কোনো আপত্তি বা অসুবিধা নেই। মোটপাট এখান থেকে বেরোবার তো একটা রাস্তা জানা গেল। আজ না হোক কাল ফ্রাইডে যদি সঙ্গে থাকে তবে বেরিয়ে পড়ার আপ্রাণ চেষ্টা করব। যদি সফল হই তবে ভালো, বিফল হলে ডুবে মরব, তাও তো বন্দিদশা থেকে মুক্তি। এই যে এতদিন ফ্রাইডে আছে আমার সঙ্গে, ছায়ার মতো পাশে পাশে ঘুরে, খায় একসাথে বসে, ঘুমোয়, একবারও কিন্তু ওর মনে ধর্মীয় চিন্তা জাগিয়ে তোলার এতটুকু চেষ্টা আমি করিনি। একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, কে তার স্রষ্টা? কথাটার মানে সে একদম বুঝতে পারেনি। হাঁ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে। তখন বললাম, আচ্ছা বলতো দেখি, এই সাগর কার হাতে তৈরি? কিংবা এই পায়ের নিচের মাটি বা মাথার উপরের আকাশ? বলল, কে আবার, বেনামুখী, সে থাকে ওই হেথায়। বলে দূরে আকাশটা দেখিয়ে দিল। বললাম, সে আবার কে? বলল, জানো না তুমি? সে মস্ত বড় মানুষ, তার অঢেল ক্ষমতা আর অনেক বয়স। এই সাগর, মাটি, পাহাড়, চাঁদ, সূর্যের চেয়েও বয়সে অনেক বড়, বুড়ো থুরথুরে। বললাম, বেশ তো, নয় মানলাম তোর কথা, ধরে নিলাম তোর বেনামুখী সৃষ্টি করেছে সব। তবে সকলে বেনামুখীকে পুজো করে না কেন? কি গম্ভীর তখন ফ্রাইডের মুখ, যেন বিরাট এক কটুতর্কের সুচিন্তিত মতামত দিতে চলেছে, সেই রকমই ভাব। বলল, করে তো, সবাই পুজো করে। পুজো করে বলেই তো আকাশ গোল, সাগর গোল, মাটি গোল, পাথর গোল, সব গোল। পুজো মানেই গোল। বললাম, আর যারা মারা যায় তারা কোথায় যায় মৃত্যুর পর? বলল, বেনামুখীর কাছে। কি করে তখন বেনামুখী? সবাইকে পটাপট গিলে খায়। বলল, হ্যাঁ, খুব খিদে তার, তাই খায়। তারপর থেকেই তার মনে ঈশ্বর সম্পর্কে প্রকৃত বোধ জাগিয়ে তোলার প্রচেষ্টা শুরু করি। বললাম, সত্যিকারের ঈশ্বর কোথায় থাকেন জানিস? ওই আকাশে, ওই ওধারে স্বর্গ। তারই কর্তৃত্বে চলে এই গ্রহ নক্ষত্র তারা, চলে এই পৃথিবী। তিনি স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একাই অসীম শক্তির অধিকারী, কারো সাহায্য তার লাগে না। আমাদের সব যেমন তিনি দুহাত ভরে ঢেলে দেন, আবার ইচ্ছে হলে সব কিছু কেড়েও নেন তিনি। দেখি শুনছে খুব মন দিয়ে, সারা চোখে মুখে অদ্ভুত আগ্রহের দ্যুতি। তখন যীশুখ্রিস্টের গল্প বললাম, তার সৃষ্ট প্রার্থনার কথা বললাম। ঈশ্বর স্বয়ং পাঠিয়েছেন তাকে এই পৃথিবীতে, তাই তো আশ্চর্য শক্তি নিয়ে রচনা করতে পেরেছেন অনবদ্য সব প্রার্থনা গীতি। সে প্রার্থনা ঈশ্বর স্বর্গ থেকেও শুনতে পান। ফ্রাইডে বলল, তবে তো বেনামুখীর চেয়েও তিনি অনেক অনেক বড়। সে তো থাকে ওই পাহাড়ের মাথায়, তবু কই সব কথা যে শুনতে পায় না। বললাম, তুই বুঝি পাহাড়ের মাথায় বেনামুখীর সঙ্গে কথা বলতে গিয়েছিলি? বলল, না না, আমরা যাইনি, আমাদের যাবার নিয়ম নেই। কম বয়স যে আমাদের, যারা বুড়োর দল তারা উকাকি,
তারা বেনাবুকির সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে। উকাকি অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের লোকজন, এটা আমি প্রশ্ন করে জেনে নিলাম। বললাম, তারপর? তারপর আর কি, সব জেনে ফিরে আসে তারা। বেনামুখী কি বলল আমাদের এসে বলে, আমরা সেইভাবেই কাজ করি। অর্থাৎ ধর্মের নামে বুজরুকি, সভ্য জগতের সঙ্গে নেই কিছুমাত্র সংযোগ বা সংস্পর্শ। ধর্মের নামে এখানেও চলে নানান কলাকৌশল। পৃথিবীর সব দেশেই হয়তো এটাই চিরাচরিত প্রথা। তবে ভুল ভাঙানোটা দরকার। দরকার মন থেকে এই অন্ধবিশ্বাস দূর করা। বললাম, দেখ রে, এই যে বুড়ো মানুষদের পাহাড়ের মাথায় গিয়ে বেনামুখীর সঙ্গে কথা বলে সব জেনে ফিরে আসা, গোটা ব্যাপারটাই মিথ্যে, ভুয়ো। এর মধ্যে সত্যের নামগন্ধ নেই। তোদের এইভাবে ওরা দিনের পর দিন ঠকায়। যদি সত্যি সত্যি সেই নির্জনে কারোর সঙ্গে তারা কথা বলে, তবে সে ঈশ্বর নয়, পিশাচ। পিশাচই বাস করে একমাত্র ওই নির্জন বন্ধুর পরিবেশে। বলে, পিশাচ কি? কেমনভাবে তার জন্ম হয়? বাইবেলে এই সম্বন্ধে কি লেখা আছে সব বললাম। শুনল মন দিয়ে। তবুই চট করে কার বিশ্বাস হয়? মনে যে এতদিনের ক্লেদ, গ্লানি আর কুসংস্কারের বীজ। তখন শুরু করলাম একদম গোড়া থেকে। এই বিশ্ব, তার জন্ম, তার সৃষ্টিতে ঈশ্বরের অবদান, আমাদের জন্ম, আমাদের প্রতিটি ক্রিয়াকলাপ, আমাদের পুণ্য, আমাদের পাপ, সব একটু একটু করে ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বোঝালাম। দেখি শুনছে ভারী তন্ময় হয়ে, আর চোখে বিশ্বাসের ঝিলিক। পিশাচের কথাও বললাম, তার সৃষ্টি, তার ক্রিয়াকাণ্ড, কেমন করে প্রভুর সৃষ্ট দুনিয়াকে ধ্বংস করার জন্য সে সর্বদা ফন্দি ফিকির খোঁজে, কিন্তু পারে না, যেহেতু সেও প্রভুরই সৃষ্টি। প্রভুর ক্ষমতা তার তুলনায় অনেক বেশি। বুঝতে পারল ফ্রাইডে। বলল, তাই যদি হয় তবে ঈশ্বর পিশাচকে বাঁচিয়ে রেখেছে কেন? মেরে ফেললেই তো পারে। আমি অবাক, হতভম্ব যাকে বলে। কি দেব এর উত্তর? প্রসঙ্গের অবতারণা করেছি এইমাত্র, কিন্তু আমি কি ধর্মপ্রচারক যে প্রতিটি প্রশ্নের নিখুঁত উত্তর দেবার ক্ষমতা রাখি? তাই চেষ্টা করলাম প্রথমে প্রশ্ন এড়িয়ে যেতে। শুনেও না শোনার ভান করলাম। ফের বলতে বললাম। হুবহু একই প্রশ্নের পুনরাবৃত্তি করল। তখন বললাম, শেষ করার সময় এখনো আসেনি। শান্তি পেতে আরও অনেক দেরি আছে। কবে পূর্ণ হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। তিনি সময় মতো সঠিক ব্যবস্থা নেবেন। এটা ঠিক মনোপুত হলো না তার। বলল, কিন্তু কবে হবে সেই সময়? কতদিন পরে? এখন মারলে অসুবিধে কি? বললাম, অসুবিধা আছে। পাপীকে অনুতাপ করার সুযোগ করতে দেয়। অনুতাপই তার শাস্তি। অনুতাপের বোঝা পূর্ণ হলে তবেই আসে বিনাশ, অর্থাৎ শেষ। তারপর তার মুক্তি। এই জবাবে দেখি বেশ সন্তুষ্ট হয়েছে। ভাবল চুপচাপ বসে খানিকক্ষণ। আমারও ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল। কি কুক্ষণে যে শুরু করেছিলাম ওকে এইসব বোঝাতে, কিন্তু আর নয়। এরপর নতুন কোনো প্রশ্ন করলে জানি না মুশকিলে পড়ব কি না। তাই চটপট ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়ালাম। যেন হঠাৎই মনে পড়ে গেছে কোনো কাজের কথা। ওকেও একটা কাজ দিয়ে পাঠিয়ে দিলাম দূরে কোথাও। গেল চলে। আমারও স্বস্তি। স্বস্তি ছাড়া একে বলবই বা কি? আমার কি বাপু অত জ্ঞানগম্যি আছে? তবে হ্যাঁ, নিষ্ঠা যে অন্য কারো চেয়ে কম নেই, এটা আমি নিজেও বুঝতে পারি। নিষ্ঠা দিয়েই তো চিনেছি ঈশ্বরকে, আমার দাতা, আমার ত্রাতা, আমার রক্ষককে। কিন্তু অত শত প্রশ্নের উত্তর যে জানি না। ফ্রাইডের চোখে আমি এক মহান ব্যক্তিত্ব, কিন্তু যদি প্রশ্নের গুতোয় সেই ধারণা ওর মন থেকে মুছে যায়, সে ভয়টাও কিছু কম নয়। মোটমাট এড়িয়ে যাওয়াই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। যতটুকু জানি তার বেশি এগুনো কোনো ক্রমেই উচিত নয়। কি বলতে কি বলে ফেলব তার তো কোনো ঠিক নেই। ঈশ্বর আমার কাছে কিছু অভিজ্ঞতার সমষ্টি। অভিজ্ঞতা দিয়ে চিনেছি তাকে এই নির্জন পরিবেশে। প্রশ্ন করলে এবার থেকে সেই অভিজ্ঞতার কথাই বলবো। এর বাইরে এক চুল কোথাও নড়ব না। সেইভাবেই কথা হয় এরপর থেকে। প্রশ্ন করে ফ্রাইডে একের পর এক। আমি একের পর এক আমার অভিজ্ঞতার কথা বলি। কেমন করে এলাম এখানে, কেমন করে বাসা বাঁধলাম, কি ধারণা জন্মালো, কেমন করে ঈশ্বরের আশীর্বাদে খাদ্যশস্য চাষ করতে শিখলাম, কিভাবে সংগ্রহ করতাম অপরাপর খাদ্য, লোভের বশবর্তী হয়ে ডোঙায় চড়ে দ্বীপ জয় করতে গিয়ে একবার কি বিপত্তি হয়েছিল, সব একটার পর একটা বলি। অবাক তন্ময় হয়ে শোনে ফ্রাইডে। আর এক একটা ঘটনাকে নিজের ইচ্ছামতো ভগবত চিন্তার সঙ্গে মিলিয়ে নেয়। সেটাও আবার বলে আমাকে, আমার মতামত জানতে চায়। আমি সায় দিই। দিনের পর দিন চলে এই অদ্ভুত খেলা। তবে আমার দৈনন্দিন বাইবেল পাঠে কিন্তু ভাটা পড়েনি। রোজ বসি নিয়ম মতো, পড়ি এক মনে। ফ্রাইডে বসে শোনে তন্ময় হয়ে। এটা ওটা প্রশ্ন করে,
সাধ্যমতো জবাব দিই, স্পষ্ট বুঝতে পারি একটু একটু করে খ্রিস্ট ধর্মের প্রতি ওর আসক্তি জন্মাতে শুরু করেছে। সেটা মঙ্গল, হয়তো একদিন খ্রিস্ট ধর্মের দীক্ষাও গ্রহণ করবে। করুক, আমি মনে প্রাণে তাই চাই। তার পূর্ণ কৃতিত্ব হবে আমার, সেটাই সবচেয়ে বড় গৌরব। এইভাবে দুটি ভিন্ন ধরনের মানুষ আমরা পরস্পরের কাছাকাছি হয়েছি, যাকে বলে আত্মার আত্মীয়। অনেক অন্তরঙ্গ এখন আমরা। মোটামুটি ফ্রাইডে সম্পর্কে নির্ভুল একটা ধারণা আমার মনে জন্মেছে। একটু একটু করে সব ওকে শেখাতে শুরু করেছি। ঘুরে বেড়াই সঙ্গে নিয়ে দ্বীপের এ মাথা থেকে ও মাথা অবধি। বন্দুক চালানো শিখিয়েছি, তবে দেইনি ব্যবহারের জন্য এখনো বন্দুক। পরিবর্তে দিয়েছি একটা ছুরি আর ছোট একখানা হাত কুড়ুল। আমারই মতো একটা বেল্ট করে দিয়েছি কোমর বাঁধার, তাতে ঝুলিয়ে রাখে কুড়ুল। ছুরিটা প্রায় সময় হাতেই রাখে। কোনোদিন তো পাইনি এমন ছুরি হাতে। এত যে ধার হতে পারে এটা ওর কল্পনার বাইরে। প্রায় সময় দেখি ছুরি দিয়ে একটা না একটা কিছু কাটছে। ইউরোপ দেশটা কেমন তারও একটা মোটামুটি বর্ণনা দিয়েছি, বিশেষ করে ইংল্যান্ডের। কেমনভাবে থাকতাম সেখানে, কি কি আমাদের রীতিনীতি, কি অভ্যাস, ঈশ্বরকে সেখানে আমরা কি চোখে দেখি, জাহাজে কি কি সওদা নিয়ে ভেসে পড়ি সমুদ্রে, সব ওর কাছে ব্যাখ্যা করা হয়েছে। আমার সমুদ্র যাত্রার বিবরণ দিতেও বাকি রাখিনি। 3 বারের কথাই বলেছি। এমনকি নৌকাডুবির পর সেই যেখানে এসে পড়েছিলাম বালির উপর, সেটাও একদিন ওকে সঙ্গে নিয়ে গিয়ে দেখিয়ে এসেছি। সেই নৌকাটাও দেখালাম, বালির মধ্যে গেঁথে থাকা সেই নৌকা। আমি পারিনি এক চুল নড়াতে। ঘুরে ফিরে ফ্রাইডে সব দিক থেকে জরিপ করল। আমি বললাম, কি ব্যাপার, এত যে দেখলি চারপাশ থেকে, কারণ কি? বলে, দেখেছি এরকম নৌকা আগেও, আমাদের দেশে মাঝে মাঝে আসে। অর্থাৎ স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে। সেটা একটু পরে প্রশ্ন করে জেনে নিলাম। সমুদ্রে ঝড় উঠলে যখন টালমাটাল হয়, তখন নৌকোয় করে আত্মরক্ষার জন্য ভেসে পড়ে নাবিক। বাতাস ঠেলতে ঠেলতে নিয়ে ভেড়ায় তাদের দ্বীপে। নাবিকদের কি পরিণতি হয় সেটা সহজেই অনুমেয়। নৌকাটা ওরা নষ্ট করে না, অক্ষতভাবে রেখে দেয়। এটা যদি সত্যি হয় তবে ওদের দেশে এরকম নৌকো বিস্তর আছে। সেক্ষেত্রে একটা অন্তত পেলে সমুদ্রে ভেসে পড়ার চেষ্টা করা যেতে পারে। কিন্তু তার আগে আরেকটুকু বিশদ করে জেনে নেওয়া দরকার। বললাম, কেমন সে নৌকো, আমাকে বল। বলল, ভালো, তাতে বোঝাই সাদা চামড়ার মানুষ। কজন? 2 হাতের আঙুল দুবার তুলে দেখালো। 17 জন। কি করেছিস তাদের? কেটে কুটে খেয়ে নিয়েছিস নির্ঘাত? না, সাদা চামড়ার মানুষ আমরা খাই না। তারা আমাদের ওখানে থাকে, এখনো আছে। অর্থাৎ সেই জাহাজের নাবিকেরা, সেই যে বন্দুক ছুড়ে বিপদের কথা জানান দিয়েছিল, আমি গিয়ে নিয়ে এসেছি এটা ওটা নানান জিনিস। সে প্রায় 4 বছর আগের কথা। তবু ভালো, নরখাদকদের দল তাদের হত্যা করেনি। তা তোদের সঙ্গে ঝগড়াঝাটি হয় না? বলল, না, ওরা বন্ধু, বন্ধু ভেবেই ওদের থাকবার অনুমতি দেওয়া হয়েছে। ওদের কোনোদিন কোনো বিপদ হবে না। যদি অন্যায় করে, খাবি না কেটে কুটে মাংস? বলল, না, মাংস আমরা সব সময় খাই না, মানুষের মাংস। যখন যুদ্ধ হয়, হেরে যায় কেউ, তখনই খাই। বন্দীদের মাংস খাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। এর বেশ কিছুদিন পরের কথা। দারুণ ঝকঝকে রোদ, আর মাথার উপরে সুনীল আকাশ। কুয়াশার লেশমাত্র নেই। আমি আর ফ্রাইডে পূবের দিকের পাহাড়ের মাথায় দাঁড়িয়ে। যতদূর চোখ চলে শুধু জল আর জল। বহু দূরে রেখার মতো একসারি গাছপালা। ওটা আমেরিকা, আমি অনুমান করতে পারছি। পিছনে ফিরলাম, দেখি একটা কাছেই দ্বীপ। কাছে বলতে একেবারে হাতের গোড়ায় নয়, টানা পথে অন্তত ক্রোশ তিনেকের মতো দূর। ফ্রাইডেরও নজর গেছে সেদিকে। আর কি উল্লাস! লাফাতে শুরু করেছে দেখি শিশুর মতো। বলল, ওই দেখুন, ওই আমার দেশ, আমার মাটি, ওই যে। সে যে কি সরল, কি আনন্দের মুখচ্ছবি! আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। বিমূঢ় বিহ্বল আমার অবস্থা। আর মনে একটু একটু করে রাগ জন্ম নিচ্ছে, আর বিদ্বেষ। তার মানে তোমার মনের আসল কথা এই, আমার সঙ্গে থাকতে তোমার ভালো লাগে না, দেশে ফিরে যেতে চাও তুমি, সেটাই তোমার একান্ত বাসনা। বলবো কি, মুহূর্তে যেন ভারী নীচ, ভারী নিষ্ঠুর মনে হলো ফ্রাইডেকে। আর হিংসে। আমি থাকবো বন্দি অবস্থায় এখানে, আর তুমি দেশে ফিরে গিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাবে, তারই জন্য এত উল্লাস। তাহলে এই যে ওর জীবন রক্ষা করলাম, এই যে এত কিছু শেখালাম ওকে, ধর্মের এই এত সব কথা, সব মিথ্যে, কোনো কিছুরই দাম নেই। বলবো কি, মুহূর্তেই যেন ভারী নীচ, ভারী নিষ্ঠুর মনে হলো ফ্রাইডেকে। আর হিংসে। আমি থাকবো বন্দি অবস্থায় এখানে,
আর তুমি দেশে ফিরে গিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাবে, তারই জন্যে এত উল্লাস। তাহলে এই যে ওর জীবন রক্ষা করলাম, এই যে এত কিছু শেখালাম ওকে, ধর্মের এই এত সব কথা, সব মিথ্যে, কোনো কিছুরই দাম নেই। সে এমনই অবস্থা, ভালোভাবে ওর দিকে আর তাকাতে পাচ্ছি না, কথা বলতে পারি না মন খুলে। কি যেন একটা বাধা সদা সর্বদা আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। ওকে আমি এখন রীতিমতো হিংসে করতে শুরু করেছি। হায় হায়, তখন কি জানি সে আমার কত বড় ভুল। আমি আমার সভ্য দুনিয়ার নিয়মের ছকে ফেলে ওকে বিচার করতে চেয়েছিলাম। সে বিচার একান্তভাবে আমারই করা বিচার। সত্যের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অসভ্য দুনিয়ার মানুষ অন্য ধাতুতে তৈরি। তারা ভালোবাসতে জানে প্রাণ দিয়ে, জীবনের সুখাতি সূক্ষ্ম মূল্যবোধ দিয়ে বারে বারে লাথি মারে আমাদের সভ্য দুনিয়ার মুখে। ঘটনাটা খোলাসা করে বলি। হিংসায় তো সর্বদা আমি জ্বলে পুড়ে মরছি। সেই চোখ দিয়েই বিচার করি ওর প্রতিটি কার্যকলাপ। ওর কিন্তু কোনো কাজেই কোনো ভুল নেই। সেই সরলতা, সেই আন্তরিকতা নিয়ে করে প্রতিটি কাজ। সারাদিন ছায়ার মতো থাকে আমার সাথে, আমাকে সন্তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করে। এমনকি আমার মনে যে এত জ্বলুনি, এটাও ওর সহজ সরল চোখে ধরা পড়ে না। একদিন সেই পাহাড়ের মাথায় উঠেছি গিয়ে ফের, পাশাপাশি দুজন দাঁড়িয়ে। সেদিন আবহাওয়া তেমন পরিষ্কার নয়, ধোঁয়ার মতো কুয়াশার একটা প্রলেপ। তির্যক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, কিরে, যাবি নাকি? যাবি না তোর দেশে? বলল, যাব। দেশ আমার খুব ভালো, খুব ভালো লাগবে যেতে পারলে। বললাম, গিয়ে তো ফের মানুষের মাংস খাবি, ভুলে যাবি সব কিছু, তাই না? বলল, মোটেই না, আমি আর খাবো না। সবাইকে বলবো মাংস খাওয়া ছেড়ে দিতে, ঈশ্বরের কথা বলবো, চাষ করব, ছাগলের দুধ খেতে বলবো। তবে আর কি, আমি বললাম। তোর তো কপালে অনিবার্য মৃত্যু, ওরা সব শুনে তোকে কেটে কুটে খেয়ে ফেলবে। বলল, না না, খাবে না, শুনে আমাকে ভালোবাসবে, আমি যা বলবো তাই করবে। সাদা চামড়ার সেই 17 জনের কাছ থেকে তারা অনেক ভালো ভালো জিনিস শিখেছে। কই, তাদের তো মারেনি বা কেটে কুটে খেয়ে নেয়নি। বললাম, বেশ তো, যা চলে, তোর যদি ইচ্ছে হয় এখনই যা। বলল, কেমন করে যাব? অতখানি কি সাঁতার কেটে যাওয়া সম্ভব? বললাম, ঠিক আছে, আমি নয় তোকে একটা পানসি বানিয়ে দেব। বলল, আর আপনি? বললাম, আমার আর কি, এখানেই থাকব। বলল, আপনি না গেলে আমি যাব না। তখন হাসলাম। বললাম, আমি গেলে আমাকে তো তোরা কেটে কুটে খেয়ে ফেলবি। বলল, না না, ছি, আপনাকে সকলে খুব ভালোবাসবে। আমি বলবো সবাইকে আপনার কথা, ভালোবাসতে বলবো। সেই দুরাশাটা মনের মধ্যে ফের পাক খেতে শুরু করেছে। বন্দি দশা থেকে মুক্তির সেই আদিম ইচ্ছা। যাব নাকি ওর সাথে ওর দেশে? সেই 17 জনের সাথে দেখা হবে, হোক না স্পেনীয় কি পর্তুগিজ, কি আসে যায়, তারাও তো বন্দি। দেশে ফেরার আকুলতা কি তাদের মধ্যেও কিছু কম? সবাই মিলে যুক্তি করে একটা রাস্তা বের করব। খেটে খুঁটে নয় তৈরি করব মস্ত একটা নৌকো। আমার ডোঙাটাও নিয়ে যাব সাথে করে, নয় আর কিছু না হোক, সেটাতে চেপেই ভেসে পড়ব। নিয়ে গেলাম তখন তাকে আমার সেই ডোঙার কাছে। বললাম, কিরে, এতে চেপে দুজনে আমরা যেতে পারবো তোর দেশে? বলল, না, এটা বড্ড ছোট, দুজন যাওয়া যাবে না, একজন হলে হয়। বললাম, বেশ তো, আয়, তবে দুজনে মিলে একটা বড় নৌকো বানাই গাছ কেটে, তাতে খাবার দাবার সব দিয়ে দেব। আমি নয় এখানেই থাকবো, আগে তুই তাতে চেপে তোর দেশ থেকে ঘুরে আয়। শুনে অবধি সে যে কি থমথমে মুখের ভাব, সে আমি বলে বোঝাতে পারবো না। হাসি খুশি মানুষ হঠাৎ থম মেরে গেলে যেরকম হয়, দেখি চোখ তুলে তাকায় না আর আমার মুখের দিকে। বললাম, কি হলো, চুপ করে গেলি কেন, কি হয়েছে? বলল, আমি জানি না, আমি কি করেছি আপনার যে আপনি ওইসব বলছেন? বললাম, কি আবার বললাম তোকে? বলল, ওই তো, ওই রাগ। আমি সব বুঝতে পারছি, আপনি আমাকে মোটে ভালোবাসেন না। আমি অবাক। বললাম, কোথায় রাগ করলাম আমি? রাগ না, রাগ কি আমি চিনি না? ওই যে বললেন তুই একলা গিয়ে ঘুরে আয়, আমি এখানে থাকব। তা এর মধ্যে রাগ কোথায়? রাগই তো, আমাকে একলা পাঠাবেন কেন? আমি তো আপনাকে ছাড়া যাব না বলে দিয়েছি।
কিন্তু আমি সেখানে গিয়ে কি করব? আপনি শেখাবেন সব, ভালো ভালো জিনিস, ঈশ্বর, মাংস না খাওয়া, আমাকে যেসব শিখিয়েছেন। কিন্তু আমি যে শেখাবো, আমি নিজেও কি চাই সব কিছু জানি, বুঝি? জানেন, সব আপনি জানেন, আপনাকে যেতেই হবে। কিন্তু যদি তোর দেশের অন্য কারো আমাকে ভালো না লাগে, যদি বন্দি করে আমাকে, মেরে ফেলে? কেন মারবে? কেন করবে বন্দি? আপনার সাথে কি যুদ্ধ হয়েছে যে আপনাকে বন্দি করতে হবে? তবু থাক, ফ্রাইডে, তুই বরং গিয়ে ঘুরে আয়। না, যাব না আমি, কিছুতেই যাব না। আপনি আমাকে তাড়িয়ে দিতে চান, আমাকে ভালোবাসেন না। আমি যাব না, কখনো না। বলে কাঁদতে লাগলো ঝরঝর করে। সে একেবারে শিশুর মতো কান্না। আমি হতবিহ্বল, কি করব বুঝতে পারছি না। আর ঘেন্না হচ্ছে নিজের ওপর। এই মানুষকে কিনা আমি ভুল বুঝেছিলাম, মিথ্যে সন্দেহ করেছিলাম, হিংসে করেছিলাম অবুঝের মতো। আমার মতো পাপী, অবিবেচক হয়তো আর সারা দুনিয়ায় নেই। আসলে আমাকে ভালোবাসে ভীষণ। বুকের মধ্যে আমার জন্য জমা আছে একরাশ দরদ। আমাকে ছেড়ে ও যে আর কোথাও যাবে না, এ ব্যাপারে আমার কিছুমাত্র সন্দেহ নেই। দেশে যে যেতে চায় সেটাও আমার মহিমা জনসমক্ষে জাহির করার জন্যে। আমাকেও দেশের মানুষের কাছে ঈশ্বরের প্রেরিত দূত বলে সাব্যস্ত করতে চায়। ওর ঐকান্তিক অভিলাষ, আমি হয়তো ওর দেশের মানুষের প্রভূত উন্নতি করতে পারবো, তাদের অনেক ভালো জিনিস শেখাতে পারবো, তাদের মঙ্গল করতে পারবো। তাই আমাকে নিয়ে যেতে চায় দেশে। তাই বারবার বলে ওরা আপনার কিচ্ছুটি করবে না, আপনাকে ভালোবাসবে। এটা ওর দৃঢ় বিশ্বাস। কিন্তু আমি তো আর বাস্তবিক সেই উদ্দেশ্য নিয়ে যেতে চাই না। আমার ইচ্ছে সেই 17 জনের সঙ্গে দেখা করার, তাদের সাথে যুক্তি পরামর্শ করার, কেমন করে পালাতে পারা যায় সেই ফন্দি আঁটব। তবে আর দেরি কেন? ফ্রাইডে আর আমি দুজনেরই যখন ইচ্ছের অন্তত খানিক মিল, তাহলে নৌকো বানাবার তোড়জোড় করি, পাকাপোক্ত নৌকো। তাতে করে দুজন জমাবো পারি। তখন শুরু হলো বৃক্ষানুসন্ধান। এবার আর আগের বারের মতো ভুলের খপ্পরে পা বাড়াচ্ছি না। জলের ধারে ধারে বিস্তর গাছ, একেবারে বলতে গেলে কিনারা ঘেঁষে কাটবো সেরকম একটা। সেখানে বসেই প্রস্তুতির কাজ সারব। তবে আর নৌকো জলে ভাসানো নিয়ে আগের বারের মতো অত ঝকমারি হবে না। ফ্রাইডে খুঁজে বের করল গাছ। আমার চেয়ে এ ব্যাপারে অনেক পাকা, বেশ পুরুষ্ট আকার। তবে নাম জানি না গাছের। ফেললো কেটে মাটিতে, ডালপালা ছাঁটল। বলে পোড়াবো এবার, পুড়িয়ে বানাবো পানসি। আমি নিরস্ত রইলাম। হাতুড়ি বাটালি কুড়োল এগিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কেমনভাবে কাটতে হয়। অমনি শিখে নিল চটপট। খাটল একটানা প্রায় 1 মাস। আমিও হাত লাগালাম। হলো ভারী চমৎকার। তখন তাতে হাল বসিয়ে দিলাম। জানতো না হালের কথা, বুঝিয়ে দিলাম কি এর কাজ। দেখে তো ভারী আহ্লাদ। মোটমাট ঘষে মেজে নিপুণ করতে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম বসাতে লাগলো আরও প্রায় 15 দিন। তারপর ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম জলে। অপূর্ব। কিন্তু এই মুহূর্তে তো আর যাচ্ছি না। তখন কাছাকাছি একটা পাথরের খাঁজে লুকিয়ে রাখলাম। নামলাম যখন ঠেলতে ঠেলতে, সে কি আনন্দ ফ্রাইডের! এক লাফে চড়ে বসল পানসিতে, দাঁড় বাইল, ছুটল খানিকটা হুহু বেগে। কি সাবলীল ওর দাঁড় টানবার ভঙ্গি! আর স্বচ্ছন্দ খুব। বলল, কোনো চিন্তা নেই, কোনো বাতাস পারবে না একে ডুবিয়ে ফেলতে। আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তখন পানসি থামিয়ে তৈরিই ছিল সব কিছু। মাস্তুল আর পাল খাটিয়ে দিলাম। ফ্রাইডে তো অবাক। ফুরফুর করে বইছে বাতাস, আর পানসি চলেছে আপন খেয়ালে। দাঁড় বাইবার আর দরকার নেই। এরকম আবার হয় নাকি? দেখি অবাক চোখে তখনও দেখছে। তখন বুঝিয়ে দিলাম কি আনন্দ তার। তা বললাম যত সহজে, কাজে কিন্তু লেগেছে অনেক সময়। মাস্তুল বসানো থেকে শুরু করে পাল খাটানো, হাল চুড়ে দেওয়া, মোটমাট সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ যাকে বলে। সময় আমার লাগলো মোট 2 মাস। তখন সে একেবারে দেখবার মতো জিনিস। ডুববার আর ভয় নেই। বাতাস গ্রহণ করা থেকে শুরু করে হাল ঘুরিয়ে দিকবদল, কিছুতে আর কমতি বলতে কিছু নেই। কিন্তু বসালেই তো হয় না। এসবের যথার্থ ব্যবহার জানা চাই। বুঝতে হবে কোনটা দিয়ে কি কাজ হয়। সেটা একে একে ফ্রাইডেকে হাতে কলমে শিখিয়ে দিলাম। ওর তো জ্ঞান বলতে শুধু দাঁড় টেনে পানসি বাওয়া। অকুল দরিয়াকে আর ওই জ্ঞানে চলে? অনেক কিছু লাগে যে শিখতে, অনেক ব্যাপার। তবে না পাল্লা দেওয়া যায় স্রোতের সাথে, হাওয়ার সাথে।
শিখে নিল সব। একটা কম্পাসও বসিয়েছিলাম, বলতে ভুলে গেছি। শুধু সেটা নিয়েই যা গোল। কিছুতে পারি না তার কাণ্ডাকাণ্ড বোঝাতে। বোঝাবার দরকারও অবশ্যই তেমন একটা নেই। কালে ভদ্রে কুয়াশা জমে এ অঞ্চলে। আকাশ মোটের উপর নির্মল। দিগ্ভ্রম হবার কোনো কারণ নেই। আর রাতে তো সারা আকাশ তারায় তারায় ঝলমল। দিনের চেয়ে দেখি এরা রাতের আকাশ চিনতেই বেশি ব্যস্ত। তখন আমি আর কম্পাস শিক্ষা নিয়ে জোর জবরদস্তি করলাম না। ২৭ বছর চলছে এটা। আমার বন্দি দশার দীর্ঘ ২৭ বছর। কিভাবে যে কেটে যায় সময়। ফ্রাইডেকে পেয়েছি ৩ বছর আগে। দেখতে দেখতে ৩টে বছর কেমন হু হু করে পার হয়ে গেল। মনে হয় এই তো সেদিনের কথা। তবু যা হোক, ওকে পেয়ে অবধি আমার নিস্তরঙ্গ জীবনে কিছুটা সাড়া পড়েছে। গল্প করার লোক পেয়েছি। নানান পরিকল্পনা করতে পারি দুজনে বসে। কাজও করি এখন ৪ হাতে। তাতে চটপট যে কোনো বড় বড় কাজও হয়ে যায়। তবে এত কিছুর মধ্যেও কিন্তু ভুলিনি আমার দ্বীপে আসা সেই প্রথম দিনটির কথা। এখনও ফি বছর ৩০শে সেপ্টেম্বর এলে উপবাস করি। সারাদিন তন্ময় থাকে ঈশ্বরের আরাধনায়। এদিন আমাকে দিয়ে যে বিশেষ কোনো কাজ হবে না, এটা ফ্রাইডে আজকাল ভালো মতোই বুঝে গেছে। আমাকে সেদিন আর ঘাটায় না বেশি। কত যে ধন্যবাদ দেই ঈশ্বরকে সেদিন, হিসেবে মাপা যায় না। আর কেবলই মনে হয় আমার মুক্তির দিন বোধহয় সমাগত। আর বেশি দিনই নির্জনে নিরালায় একটেরে হয়ে পড়ে থাকতে হবে না। একটা কিছু অদ্ভুত ঘটনা দ্রুত ঘটবে, আমি নিশ্চিত সে ব্যাপারে। কিন্তু কি সেই ঘটনা, বিস্তর ভেবেও তার কোনো হদিশ করতে পারি না। দেখতে দেখতে বর্ষা। আমার পক্ষে বড় করুণ, বড় দুঃখের সেই ঋতু। মোটে সহ্য হয় না মেঘধোয়া জল। বাইরে তো বেরোতে পারবো না এই ২ মাস। তাই আগে ভাগেই যা করার করে ফেললাম। পানসি এনে রাখলাম বাড়ির কাছে সেই নালায়। ফ্রাইডে আর আমি দুজনে মিলে ছোট একটা খাড়ি মতো খুঁড়ে ফেললাম, যাতে জলের তোরে নাও না ভেসে যায়। বাঁধ মতো দিলাম একধারে, বাইরের জল যাতে ঢুকতে না পারে। অর্থাৎ রক্ষণাবেক্ষণের সব বন্দোবস্তই পাকা। বৃষ্টির অবিশ্রান্ত জলে যাতে কাঠ না পচে যায় তার জন্য ওপরে তুললাম ছোট্ট এক ফালি চালা। তাতে দিলাম যাবতীয় খড় আর ডালপালার ছাউনি। ব্যাস, আর চিন্তা কিসের। থাক এইভাবে পড়ে ২ মাস। বর্ষা কমুক। তারপর নভেম্বর কি ডিসেম্বর মাসে অভিযানে নামা যাবে। মোটমাট একটা না একটা কিছু এবার করবই। দেখতে দেখতে নভেম্বর সমাগত। বৃষ্টি বাদল নেই। আবহাওয়া সর্বদাই পরিষ্কার। এবার যাত্রা শুরু হবে। ভিতরে ভিতরে তারই তোড়জোড় চলছে। দরকার যে অনেক জিনিস সঙ্গে নিয়ে যাবার। জল থেকে শুরু করে খাবার দাবার সে অঢেল আর কি। জোগাড় করছি তাই একে একে। ইচ্ছে আছে দিন ১৫ পরে ভেসে পড়ব দরিয়ায়। মোটমাট যাত্রার ব্যাপার নিয়ে ভারী ব্যস্ত আমি। দৈনন্দিন আহার্য অন্বেষণে সেদিন সকালে আর বেরোনো হয়ে ওঠেনি। ফ্রাইডেকে বললাম, যা তো একবার দেখ দেখি নিদেন পক্ষে একটা কাছিম জোটাতে পারিস কিনা। সপ্তাহে একদিন আমরা কাছিমের ডিম খাই। নিয়ম রক্ষার খাতিরে তো বটেই, অধিকন্তু বেরোতে পারিনি আজ। সেই কারণে ওকে কাছিমের খোঁজ করতে বললাম। চলে গেল ফ্রাইডে। আমি গোছগাছের কাজ করছি আপন মনে। হঠাৎ শুনি ফ্রাইডের পরিত্রাহী ডাক, মালিক, মালিক, সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি বাইরে আসুন। হা ঈশ্বর, কি করি এখন। তখন বাইরে এলাম। বললাম, কি রে, এমন হাঁক ডাক করছিস কেন, কি হয়েছে? বলল, ওই দেখুন, আপনার দূরবীনটা চোখে লাগান। ৬টা মোট নাও, ১ ২ ৩, আরও ১ ২ ৩। কুলে এসে ঠেকল সবে। আমি অমনি ছুটতে ছুটতে চলে এলাম। হায় হায়, এখন কি হবে? সান্ত্বনা দিলাম, মনে সাহস জোগালাম। ভয় পেয়ে গেছে যে ভীষণ। নিজের জন্যে ভয়। ওর ধারণা ওর খোঁজে এসেছে ওর দেশের মানুষ। দলে ভারী হয়ে এসেছে। তাহলে আর কিভাবে বাঁচবে? এবার তো ধরার সঙ্গে সঙ্গে খতম। তারপর টুকরো টুকরো করে কেটে খাবে। আমিও কি রেহাই পাব? অতগুলো মানুষের বিরুদ্ধে পারব কি লড়াই করতে? আমি তো কোন ছাড়, স্বয়ং দেশের সেনাপতি এলেও পারবে না। তাহলে উপায়? বললাম ধৈর্য ধরতে। চঞ্চল হলে কি আর কিছু ঠিক করে ভাবনা চিন্তা করা যায়? তবে একটা কথা, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, লড়াই তোমাকে করতেই হবে। সে ৫০ জন হোক কি ২০০, কিসের পরোয়া? মৃত্যু যখন সুনিশ্চিত, তখন যে কোনো ঝুঁকি নেবার প্রয়োজন দেখা দিলে নিতে হবে বইকি। একমাত্র ঈশ্বর ছাড়া কেউ কি বলতে পারে কীরকমভাবে কি করলে আত্মরক্ষা নিশ্চিত করা যায়? বললাম, দেখ ফ্রাইডে, তোকে কিন্তু দরকার হলে গুলি চালাতে হবে।
অন্তত জান না নিতে পারিস, গুলির শব্দে ভয় ধরিয়ে দিতে হবে। কি পারবি তো? বলল, আমি চালাবো গুলি? তাহলেই হয়েছে। আপনি আর লোক পেলেন না। বললাম, ও কথা আমি একেবারেই শুনতে চাই না। গুলি তোকে চালাতে হবে, প্রয়োজন বোধে দুটো একটা মানুষও মারতে হবে। তার আগে এখন এক বোতল আরক খেয়ে নে। আরক অর্থে দ্বিতীয় জাহাজ থেকে আনা সেই পেটি বোঝাই মদ। কয়েকটা এনে রেখে দিয়েছি বাড়িতে, বাকি সব সেই লুকোনো গুহায় রয়েছে। অল্পক্ষণের মধ্যেই দেখি বেশ চনমনে ভাব, খুব সাহস তখন মনে। দুটো পিস্তল দিলাম তখন ওর হাতে, আর একটা বন্দুক। আমার সঙ্গে তো যা থাকার আছেই, একটা কুড়োলও দিলাম। উঠলাম গিয়ে পাহাড়ের মাথায়, দূরবীন চোখে রাখলাম। স্পষ্ট দেখতে পাচ্ছি সকলকে। 21 জন বর্বর, সঙ্গে 3 বন্দী। এক এক পানসিতে এক একজন, হাত পা বাঁধা, ফেলে রেখেছে উপুর করে। আর খুব যেন খুশি খুশি ভাব, যেন উৎসবের মেজাজ বর্বর দলের মধ্যে। তুমুল হট্টগোল, শব্দ এতদূর পৌঁছায় না, তবে হাত পা নাড়া দেখে অনুমান করা যায়। নেমেছে এবার একটু এগিয়ে এদিকে, আমাদের নালাটার কাছাকাছি। কুল এখানে ঢালু হতে হতে সমুদ্রে গিয়ে মিশেছে। একাধারে ঘন জঙ্গল, এমনই বৃতৃষ্ণায় ভরে উঠল মন। গা ঘিনঘিন যাকে বলে। এইখানে আমার চোখের গোড়ায় ওরা করবে নরহত্যা। আমি বসে বসে দেখব? একটা নয়, 3-3টে মানুষ। না না, এ অসহ্য। বিদ্রোহী হয়ে উঠেছে হৃদয়। একটা হেস্তনেস্ত আজ করতেই হবে। পাহাড় থেকে নেমে ফ্রাইডেকে বললাম, চল আজ ওদের হত্যা করব, খুনের রক্তে হাত রাঙাবো। আমি আর সহ্য করতে পারছি না। ফ্রাইডে বলল, চলুন, আমারও কষ্ট হচ্ছে, এর শোধ তুলতে হবে। যদি মরতে হয় মরব, চলুন। তখন অস্ত্রগুলো দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলাম। একটা পিস্তল দিলাম ফ্রাইডেকে, আর 3টে বন্দুক। আমিও নিলাম তাই। মদের একটা পাত্র নিলাম সাথে। ফ্রাইডের কাঁধে দিলাম মস্ত একটা ঝোলা, তাতে বারুদ, গুলি, সীসার ছররা সব মজুদ। ফ্রাইডের উপর নির্দেশ যেন আমাকে অনুসরণ করে, কখনো আমাকে ডিঙিয়ে যেন আগে না চলে যায়, আমি না বললে যেন গুলি না চালায়। ফ্রাইডে মাথা হেলিয়ে সম্মতি জানালো। হ্যাঁ, বলতে ভুলে গেছি, কি মনে করে কম্পাসটাও নিয়েছি সাথে, আর জলের বোতল। তারপর ঈশ্বরের নাম করে রওনা হলাম। চলেছি জঙ্গলের মাঝখান দিয়ে সন্তর্পণে, যাতে আমাদের ওরা দেখতে না পায়। ভীষণ রাগ তখন শরীরের প্রতিটি রোমকূপে। টকবক করে ফুটছে রক্ত। পুরনো চিন্তাটাও মাঝে মাঝে উকিঝুঁকি মারছে। তাই তো, হত্যার প্রতিশোধ তুলতে চলেছি হত্যা দিয়ে। এটা কি ঠিক? কোনো পাপ নেই তো এর মধ্যে? ওরা কি জ্ঞানত কোনো পাপ করছে? হয়তো না, কিন্তু অমানসিক এই নরহত্যা, এটাও তো ঠিক নয়। বসে বসে তো আর দেখা যায় না। প্রতিবাদ একটা না একটা করা উচিত। তা বলে এই ধরনের প্রতিবাদ, এটাই এক্ষেত্রে সঠিক। এছাড়া আমার আর কোনো উপায় নেই। স্বাভাবিক নিয়মে এদের যদি বুঝিয়ে নিবৃত্ত করতে যাই, তাহলে ওরা মানবে না। যদি ছিনিয়ে আনতে চাই বন্দীদের, তবে যুদ্ধ লাগাবে। সেক্ষেত্রে আমাদেরই প্রাণনাশের সম্ভাবনা। আধুনিক কোনো অস্ত্র ওদের সাথে নেই ঠিকই, কিন্তু তীর-ধনুক তো আছে, নিপুণ ওরা স্বরক্ষেপণে। সুতরাং অস্ত্র আমাকে এক্ষেত্রে ধরতেই হচ্ছে। হত্যা করব অহেতুক নয়। হত্যা করার মধ্য দিয়ে 3 জন বন্দীর জীবন রক্ষা করব, সেটা পাপ নয়। এক্ষেত্রে সেটাই মহাপুণ্যের কাজ। নিঃশব্দে চলেছি। শুকনো পাতার মর্মর ধ্বনিটুকু অবধি না উঠে সেদিকেই আমাদের নজর। ফ্রাইডে চলেছে আমার পিছন পিছন। একেবারে শেষ মাথায় এসে থামলাম। ফ্রাইডেকে বললাম, ওই গাছে উঠে দেখ দেখি, স্পষ্টভাবে ওদের দেখা যায় কি না। উঠল গাছে, ফিরে এলো একটু পরেই। বলল, দেখা যায়। আগুনের চারপাশে গোল হয়ে বসে মাংস খাচ্ছে। একজন বন্দীকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে, ওরই দেশের লোকেরা। 2 বন্দীর মধ্যে একজন সাদা চামড়ার মানুষ, এবার সম্ভবত তার পালা। তখন লাফ দিয়ে উঠলাম। দেখি সত্যিই তাই, সাদা চামড়ারই বটে। পরনে পোশাক, হাত পা বাঁধা, দাঁড় করিয়ে রেখেছে সেইভাবে একধারে। ভোজন পর্ব চলছে। আরেক বন্দী সম্পূর্ণ উলঙ্গ, মুখ দেখার উপায় নেই। হাত পা বাঁধা অবস্থায় উপুর করে শুইয়ে রেখেছে তাকে নৌকার খোলে। তখন গাছ থেকে নেমে পড়লাম। সময় হাতে খুব কম। ইশারা করলাম ফ্রাইডেকে। ঘন ঝোপঝাড়ে ঘেরা অঞ্চল, অদূরে মস্ত এক গাছ। সেটা ওরা যেখানে বসে আছে তার থেকে 50 গজ মাত্র দূরে। মাটির সাথে শরীর মিশিয়ে অতিক্রম করলাম দূরত্বটুকু। এগিয়ে গেলাম। সামনে বড় বড় ঝোপ। শুয়ে পড়লাম মাটিতে। বুকে তখন হাতুড়ি পিটছে আমার। এগিয়ে গেছে একদল ইউরোপীয় বন্দীটির দিকে।
বন্দুক মাটিতে রেখে নিশানা ঠিক করলাম। ফ্রাইডেকে বললাম, আমি যা করব তুইও তাই করবি, খবরদার ভুল যেন না হয়। ফ্রাইডেও দেখা দেখি বন্দুক নামালো, নিশানা করল। বললাম, এবার গুলি কর। আমিও টিপেছি ঘোড়া। ছুটে গেল একসাথে এক ঝাঁক ছররা। ফ্রাইডের নিশানা নির্ভুল। দেখি দলের মধ্যে দুজন একসাথে হুমড়ি খেয়ে পড়ল বালির উপর, অর্থাৎ খতম। বাকি তিনজন ছিটকে গেল তিন দিকে, তারাও অল্প বিস্তর জখম। এদিকে গুলির শব্দে চমকে উঠেছে অন্যান্যরা, ভয় পেয়ে গেছে। ত্রাস যাকে বলে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। দ্বিতীয় বন্দুক তখন নামালাম, নিশানা করলাম। দেখা দেখি ফ্রাইডেও। এবার হতবিহবল মানুষগুলোকে লক্ষ্য করে নিশানা। বললাম, চালাও গুলি। সঙ্গে সঙ্গে গুড়ুম গুড়ুম, অর্থাৎ আমিও ছুড়েছি। ছিটকে পড়ল এবারও দুজন। আহতের সংখ্যা আগেরবারের তুলনায় এবার বেশি। আর সে কি চিৎকার! ছুটছে চিৎকার করতে করতে বালির উপর দিয়ে, দরদর করে গা দিয়ে রক্ত ঝরছে। তখন ফ্রাইডেকে বললাম, চল এবার দেখা দিই। বেরিয়ে এলাম ঝোপের আড়াল থেকে। ফ্রাইডে ধাওয়া করল আহতদের। আমি গেলাম বন্দির কাছে। বালির উপর পড়ে আছে বেচারি, হতবিহবল ভাব। দেখি চারজন এরই মধ্যে ছুটতে ছুটতে এসে নৌকা উঠেছে। ফ্রাইডেকে বললাম, গুলি কর। ছুটে এলো একঝাঁক গুলি। ছিটকে পড়ল দুজন জলের মধ্যে। দুজন ভীষণভাবে জখম। দেখি সেই অবস্থাতেই চেষ্টা করছে পালাতে। ফের গুলি। মারা পড়ল আরও একজন। চতুর্থ ব্যক্তি নৌকার খোলে শুয়ে কাতরাতে লাগল। ছুরি দিয়ে বাঁধন কেটে দিলাম বন্দির। ওঠালাম হাত ধরে। পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করলাম তার পরিচয়। জানে না সে ভাষা। ল্যাটিন বলল সে খ্রিস্টান। তেমন দুর্বল নয় বা মূর্ছাও যায়নি, শুধু ঘাবড়ে গেছে ঘটনার পরম্পরায়, এই যা। তখন বোতল খুলে দিলাম গলায় ঢেলে পানীয়। একটু চাঙ্গা হলো। সঙ্গে রুটি ছিল, দিলাম দুখানা। খেলো গোগ্রাসে। আহারে বেচারা, কতদিন বন্দি অবস্থায় ফেলে রেখেছে এইভাবে কে জানে। দেশের নাম জিজ্ঞেস করলাম। বলল স্পেন। আর সে কি শ্রদ্ধা জ্ঞাপনের ঘটা! আমি তার জীবনদাতা, কোনোদিন ভুলবে না আমার ঋণ। তখন যেটুকু জানি ওদের ভাষা, তাইতে বললাম, এখন আর অন্য কোনো কথা নয়, বিপদ এখনো কাটেনি, লড়তে হবে। এই নিন অস্ত্র, বলে পিস্তল দিলাম, আর সঙ্গে তরবারি। হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে যা তেজ, উঠল তড়াক করে লাফিয়ে। ছুটে গেল আহত বর্বরদের দিকে। এক কোপে চোখের নিমেষে কেটে ফেলল একজনের মাথা। গুলি ছুড়ল, তাতেও মারা পড়ল দুজন। তখন আর পালাতে কেউ পথ পায় না। তিনজন যে আমরা তখন এক দলে। তিনজনের হাতেই অস্ত্র, ওরা তো অস্ত্রহীন। আমি আড়াল থেকে বেরিয়ে এখানে আসা অবধি একটাও গুলি ছুড়িনি। হাতে আছে বন্দুক, তাতে গুলি তৈরি, শুধু ঘোড়া টিপে ছুটিয়ে দেবার অপেক্ষা। ফ্রাইডেকে বললাম, যা তো, চট করে ঝোপের আড়াল থেকে বাকি বন্দুকটা নিয়ে আয়। ছুটল ফ্রাইডের সঙ্গে সঙ্গে, নিয়ে এলো। ওর আমার দুজনেরটাই। গুলি ভরলাম সেগুলো নতুন করে, ভর্তি গুলি। হঠাৎ দেখি সদ্য মুক্ত বন্দির সঙ্গে ভীষণ লড়াই লেগেছে এক বর্বরের। হাতে তার কাঠের খড়গ। আর কি তেজ মানুষটার! দুবার দেখলাম তরবারির আঘাত গিয়ে পড়ল মাথায়। কেটে গেল এই এতখানি, তবু দমে না। হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ে নতুন উদ্যমে। পারে কি আর বন্দি তার সঙ্গে? তেমন শক্তি কি তার আছে? দেখি ফেলে দিয়েছে বালির উপর। হুঙ্কার দিয়ে আসছে সে ছুটে উদ্যত খড়গ হাতে। অমনি পিস্তল গর্জে উঠল, লাগলো ঠিক বুকের মাঝখানে। আর্তচিৎকার করে মাটিতে টাল খেয়ে পড়ল। সেই শেষ, আর উঠল না। আর ফ্রাইডেকে যেন পেয়ে বসেছে নেশায়। হাতে অস্ত্র বলতে এখন শুধু কুড়োল, তাই দিয়ে সে যা যুদ্ধ। তাড়া করতে করতে নিয়ে যায় এক একটাকে শেষ সীমায়। তখন আর পালাতে পারে না। তাছাড়া দৌড়ে তো ভীষণ পটু। পারবে কি দৌড়ে ফ্রাইডের সাথে? মুহূর্তে ধরে ফেলে পলায়মান ব্যক্তিটিকে। তারপর ২-১০ বার কুড়োলের এলোপাথারি ঘা, সঙ্গে সঙ্গে পতন ও মৃত্যু। তিনজন দেখলাম তাড়া খেয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। ফ্রাইডেও পড়ল ঝাঁপিয়ে। তারপর জলের মধ্যেই একের পর এক কোপ। লাল হয়ে গেল জলের রং। ছিল মোট ২১ জন। পরে যদিও এই হিসাব আমরা করেছি, তবু এখানে আগে বলে দিই। ঝোপের আড়াল থেকে ছোড়া বন্দুকের গুলিতে নিহত ৩, দ্বিতীয় দফার গুলিতে নিহত ২, নৌকার মধ্যে ফ্রাইডের গুলিতে নিহত ২, প্রথমবারের আঘাতে জখম, পরে জঙ্গলে গিয়ে মারা গেছে ১, ইউরোপীয় বন্দির হাতে হত ৩, ফ্রাইডে তাড়া করে মেরেছে ৪, মোট ১৭ জন। বাকি ৪ জন এক ফাঁকে পানশিতে চড়ে দে চম্পট, খেয়াল করিনি আগে। হঠাৎ নজর পড়তে ফ্রাইডে গেল তেড়ে, গুলি করল। ৩ জন চোখের সামনে পড়ল জলে। ওঠার আর নাম নেই, অর্থাৎ খতম। বাকি একজনকে কিছুতে কায়দা করা গেল না, ততক্ষণে সে নাগালের বাইরে।
গুলি ছুড়লে অত দূর গিয়ে পৌঁছাবে না। ফ্রাইডে বলল, চলুন আমরাও নৌকা নিয়ে তাড়া করি। উঠলাম লাফ দিয়ে নৌকায়। দেখি তৃতীয় বন্দীটি উপুর হয়ে পড়ে আছে পায়ের কাছে, হাত পা বাঁধা। এতক্ষণ ওর কথা আমাদের খেয়াল হয়নি। তখন তাড়াতাড়ি হাত পায়ের বাঁধন কাটলাম। ভীষণ দুর্বল শরীর আর অসুস্থ, হয়তো গুলিগোলা শব্দে বেদম ঘাবড়ে গেছে, ধুকপুক করছে প্রাণটুকু। তাড়া করে ধেয়ে যাওয়ার হলো না। ততক্ষণে সে অনেক দূর। ভারী চিন্তা হচ্ছে, যদি দেশে ফিরে গিয়ে নিয়ে আসে দলবল, যদি আমাদের আক্রমণ করে। ফ্রাইডে তখনও যাবার জন্য বদ্ধপরিকর। আমি নিরস্ত করলাম। তখন নজর গেল বন্দির দিকে। পর মুহূর্তে দেখি অবাক কাণ্ড, ঝুঁকে পড়েছে ফ্রাইডে তার মুখের ওপর। আর কি কান্না, কি আনন্দ! বন্দিকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নৌকোর উপরে দেখি তাথই তাথই নাচ। পরক্ষণে 5 কোলো করে নামিয়ে আনলো নৌকো থেকে। চিৎকার করে আমাকে ডাকলো। কাছে গেলাম। বলল, এই দেখুন আমার বাবা, আমার বাবা! আমি আমার বাবাকে পেয়েছি। এই দেখুন এখনো বেঁচে আছে। ধরাধরি করে এনে শুয়ে দিলাম গাছের ছায়ায়, পানিও দিলাম। বড় দুর্বল শরীর। তখন ঝড় উঠেছে, শোঁ হাওয়া বেগ। ভাগ্য ভালো নৌকা নিয়ে তাড়া করিনি। সমুদ্রের জল উঠেছে ফুঁসে। বললাম, ফ্রাইডে, পানসি দুটো ডাঙায় তুলে রাখি চল, নইলে ভেসে যাবে। তখন তুলে রাখলাম। ঝড় আরও বেড়েছে, সঙ্গে ঢেউ। আমি নিশ্চিত সে নৌকো নিয়ে পারবে না দেশে ফিরে যেতে। ঝড়ের কবলে পড়তে বাধ্য। সে অবস্থায় সলিল সমাধি ছাড়া তার গত্যন্তর নেই। ফ্রাইডের আর তখন অন্য কোনো দিকে খেয়াল নেই। কি যে করবে বাবাকে নিয়ে বুঝে উঠতে পারছে না। ডাকলাম কাছে। হাসতে হাসতে কাছে এসে দাঁড়ালো। বললাম, বাবাকে কিছু খেতে দিয়েছিস, রুটি টুটি? মাথা নাড়ল দুধারে। বলল, কিছু নেই। তখন ঝোলা থেকে বের করে একখানা রুটি দিলাম। এই একটি আমার সম্বল। কিশমিশ দিলাম 1 মুঠো। আর জল। নিয়ে গেল বাবার কাছে। দিল। দেখি একটু পরে ছুটতে ছুটতে কোথায় চলেছে। মিনিট 15 তার আর পাত্তা নেই। দেখি আসছে, তারপর ছুটতে ছুটতে। হাতে জলের একটা পাত্র। অর্থাৎ যেটুকু জল দিয়েছি আমি, তাতে তৃষ্ণা নিবারণ হয়নি, আরও চেয়েছে। তাই ছুটে গিয়েছিল তাঁবুতে। ফিরে এলো জলের পাত্র নিয়ে। জল খেয়ে সুস্থির হলো মানুষটা। বললাম, আর কি জল আছে ফ্রাইডে? বলল, আছে। তাহলে দে এদিকে, আমরা একটু খাই। দিল পাত্র। খেলাম আমি আর স্পেনীয়। রুটিও এনেছে ফ্রাইডের সঙ্গে করে। অবশিষ্ট কটা স্পেনীয়কে দিলাম। খেলো। ভারী ক্লান্ত তখন। ঝড় ঝাপটা তো কম গেল না এতক্ষণ ধরে। এবার বিশ্রাম চাই। শুয়ে পড়ল গাছের ছায়ায়। অমনি ঘুম। কাছে গিয়ে দেখি হাত পা জায়গায় জায়গায় ফুলে উঠেছে। শক্ত বাঁধনে বাঁধা ছিল কতক্ষণ কে জানে। খানিক্ষণ পরে ঘুম থেকে তুললাম। দিলাম 1 মুঠো কিশমিশ। খুব তৃপ্তি সহকারে খেল। আর শ্রদ্ধায় ভক্তিতে যেন তদ্গত ভাব। কি বলে যে আমাকে ধন্যবাদ জানাবে তার আর ভাষা খুঁজে পায় না। বললাম, ওঠো এবার, এখানে থেকে আর লাভ কি, বাড়ির দিকে যাই। উঠতে আর পারে না। হাতে পায়ে জোর মোটে নেই। ক্লান্তির ভাব তখনও শরীরের ভাঁজে ভাঁজে। ফ্রাইডেও এসে দাঁড়িয়েছে আমার পাশে। টিপে দিল হাত পা, দলাই মলাই করে দিল। কত যে ভালোবাসা ওর মনে। আর কাজ করে ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে। বসে আছে একইভাবে মানুষটা। এখনও বিস্ময়ের ঘোর হয়তো কাটেনি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসা, তাও এইভাবে। এ যেন কল্পনারও অতীত। সেই কথাই বোধহয় ভাবছে এখনও। বললাম, যা ফ্রাইডে, তোর বাবার কাছে যা। অমনি এক ছুটে চলে গেল। সে যে কত খুশি, কত গল্প দুজনের মধ্যে। আমি তো মুগ্ধ দৃষ্টিতে দেখছি। একটু পরে বালির উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বাবা। ফ্রাইডে ফিরে এলো। বললাম, তাহলে রে, একে যে নিয়ে যাবার একটা ব্যবস্থা করতে হবে, হাঁটবার যে ক্ষমতা নেই। এক কাজ কর, তুই বরং ডোঙাটা নিয়ে আয়। কুলের ধার ঘেঁষে ঘেঁষে বাইতে বাইতে নদীর পথ ধরে নিয়ে গেলে চলবে। ফ্রাইডে বলল, ডোঙা দরকার নেই, পানসিতেই হবে, আমি ব্যবস্থা করছি। বলে অবলীলাক্রমে অত বড় মানুষটাকে কাঁধে তুলে নিয়ে বসালো পানসিতে। বাবাকেও তুলল। তারপর দাঁড় বেয়ে এগিয়ে চলল নদীর দিকে। আমি হাঁটতে হাঁটতে নাক বরাবর এগুলাম। নালার কাছে পৌঁছে দেখি পানসিও ততক্ষণে হাজির। নামানো হলো দুজনকে। ধরাধরি করে নিয়ে চললাম বাড়ির দিকে। কিন্তু পাঁচিল কিভাবে ডিঙোয়, সেটা যে আরেক সমস্যা। মই বেয়ে তো আর ধরাধরি করে ওপারে নিয়ে যাওয়া যায় না। তখন ঠিক করলাম, সুস্থ না হওয়া অবধি পাঁচিলের বাইরেই তাঁবু খাটিয়ে ওদের থাকার বন্দোবস্ত করব। লেগে গেলাম ফ্রাইডে আর আমি কাজে। 2 ঘন্টার মধ্যে তাঁবু তৈরি। চারধারে পুঁতেছি 4টে খুঁটি। মাথায় পুরনো পাল, তার উপর কিছু শুকনো ডালপালা, যাতে হাওয়ায় উড়ে না যায়। মেঝে বিছিয়ে দিলাম পুরো করে খড়, তার উপর কম্বল, পাশাপাশি 2টো বিছানা।
গায়ে দেবার জন্যও 2টো কম্বল দিলাম। এগুলো সব আমার দীর্ঘদিনের সঞ্চয়। মোটমাট দ্বীপ যথার্থ অর্থে এবার রাজ্যের রূপ নিতে চলেছে। একুনে প্রজা আমার 3 জন। আমি তাদের দণ্ডমুণ্ডের কর্তা। এরা এক অর্থে আমারই সম্পত্তি। এই দ্বীপের যেখানে যা আছে সব আমার। এমন কোনো শক্তি নেই যে আমার হাত থেকে এসব ছিনিয়ে নেয়। অর্থাৎ রাজা হিসেবে আমি প্রভূত ক্ষমতা সম্পন্ন। সেটা আমার 3 প্রজাও বিশ্বাস করে। ভারী অনুগত তারা। 3 জনেরই জীবন রক্ষা পেয়েছে আমার দৌলতে। এটা তারা মর্মে মর্মে উপলব্ধি করে এবং সেজন্যে কৃতার্থ। যে কোনো মুহূর্তে বিলিয়ে দিতে পারে আমার জন্য জীবন। ধর্মের ব্যাপারে আমি কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করি না। 3 জনের ধর্ম 3 রকম। ফ্রাইডেকে বলতে পারি আধা খ্রিস্টান। তার বাবা বর্বর ধর্মচারণে বিশ্বাসী। স্পেনীয় ধর্মমত ভিন্ন। তা নিয়ে অবশ্য নিজেদের মধ্যে তারা কোনো পার্থক্য টানে না। আমি বিশেষ মাথা ঘামাই না। ততদিনে সুস্থ হয়ে উঠেছে 2 অতিথি। সর্বাঙ্গীন সুস্থ। স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করে বেড়াতে পারে। ঠাঁই দিয়েছি তাদের ভিতরের তাঁবুতে। কিন্তু সে তো গেল শুধু বাসস্থানের সমস্যা। খাদ্য সমস্যা যে অবিলম্বে সমাধান করা প্রয়োজন। কদিন অবশ্যই পরপর কটা ছাগল মারলাম। রাঁধল ফ্রাইডে। খেয়ে তো তারা মুগ্ধ। বিশেষ করে ফ্রাইডের বাবা। তার ছেলে যে এত ভালো রাঁধতে পারে এ কথা যেন সে ভাবতে পারে না। ফ্রাইডেকে দিয়ে ইতিমধ্যে আরও 2টো কাজ করালাম। বন্দুক কটা পড়েছিল সমুদ্রের তীরে, আনালাম। মৃতদেহগুলো জড়ো করে দাহ করল। এটা আমি হাজার চেষ্টা করলেও পারতাম না। বিভৎস সে দৃশ্য। সার সার পড়ে আছে অতগুলো মরা। পচন ধরতে শুরু করেছে। সে যা দুর্গন্ধ। ধারে কাছে ঘেঁষতেও আমার অনীহা। ফলে ফ্রাইডেকেই সব করতে হলো। তার দুশ্চিন্তা কিন্তু পুরোপুরি কাটেনি। সেই যে পালালো একজন, যদি সে দলবল নিয়ে ফিরে আসে। ফ্রাইডের বাবাকে জিজ্ঞেস করলাম। আমি তার ভাষা বুঝি না। ফ্রাইডেকেই দিলাম দোভাষীর দায়িত্ব। বলল, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যতদূর অনুমান দেশে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। কেননা ওই ঝড় এবং ওই প্রবল ঢেউ অগ্রাহ্য করে সুস্থভাবে ফিরে যাওয়া অসম্ভব। যদি বা তর্কের খাতিরে ধরে নেওয়া যায় এগুলো অগ্রাহ্য করে সে ডাঙায় পৌঁছেছে, তবে বাতাসের যা গতি, স্বদেশে ফেরা তার পক্ষে সম্ভব হয়নি। তার পানসি গিয়ে ভিড়েছে দক্ষিণের কোনো দ্বীপে এবং ডাঙায় ওঠামাত্র নরখাদক হিংস্র জন্তুর মুখে পড়ে তার এতক্ষণে পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। এ সবই অনুমান যদিও, তথাপি একেবারে যে ভিত্তিহীন তা নয়। যদি ধরে নেওয়া যায় ভিত্তি এর নেই এবং সব রকম বাধা অগ্রাহ্য করে সে দেশে পৌঁছতে পেরেছে, তথাপি ওই যে আমার মনে সংশয় সে দলবল নিয়ে ফিরে আসবে, এটা অসম্ভব। ঘটনার আকস্মিকতায় সে রীতিমতো বিভ্রান্ত। সঙ্গীদের মৃত্যুর কারণ হিসেবে দেশে গিয়ে বলবে তারা মরেছে বজ্রাঘাতে। গুলি ছুড়বার সঙ্গে সঙ্গে যে আগুনের ঝলক বেরোয় সেটাকে ওরা বজ্রপাত বলেই ধরে নিয়েছে। নিজেদের মধ্যে হতবিহবল অবস্থায় এইসব কথা বলা বলি করছিল। এটা ফ্রাইডের বাবা নিজের কানে শুনেছে। ফ্রাইডে এবং আমাকে ধরে নিয়েছে স্বর্গের দেবদূত। কেননা এই দ্বীপে যে অমিত শক্তিধর কোনো মানুষ থাকতে পারে এটা তাদের কল্পনার বাইরে। ফিরে গিয়ে নির্ঘাত সে সেই কথাই বলবে। আর দেশের মানুষকে এত বোকা যে দেবদূতের বিরুদ্ধে, ঝড় আর বজ্রের বিরুদ্ধে আসবে তীর ধনুক নিয়ে লড়াই করতে। অতএব আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুনছিলেন ড্যানিয়েল ডিফোর বিখ্যাত ক্লাসিক উপন্যাস রবিনসন ক্রুশো। পড়ছিলাম এর 9ম পর্ব। উপন্যাসে আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।